আবারও হুথি বিদ্রোহীদের হামলা টার্গেট ইসরায়েলের বেন গুরিয়ন। দেশটির প্রধান বিমানবন্দরটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। রবিবার রাতেও উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা, যা পরের দিন সকাল পর্যন্ত স্থায়ী ছিল। রোববার সকালে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। বিবৃতিতে জানানো হয়, হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 এবং অপরটি জুলফিকার। সারির দাবি, পুরোপুরিভাবে সফল হয়েছে অভিযান। টার্গেটে নিখুঁতভাবে আঘাত এনেছে মিসাইলগুলো। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই 10 লাখের বেশি দখলদারকে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কায় প্রায় 1 ঘন্টার মতো বন্ধ ছিল বিমানবন্দরের সব কার্যক্রম। এ সময় আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো সরিয়ে নেওয়া হয়। এর আগের দিন সকালেও বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীদের ইউএভি ইউনিট। এই হামলায় ইয়াফা মডেলের একটি ড্রোন ব্যবহার করা হয়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের গণমাধ্যমগুলো। যদিও ইসরায়েল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। হুথি মুখপাত্র সারি আবারও স্পষ্ট করে জানিয়ে দেন, এই হামলা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের উপর ইসরায়েলি বর্বরতার প্রতিশোধ। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা শত্রুদের আরও আগ্রাসী করে তুলবে। এখনই নেতানিয়াহুর পতন না হলে ইসরায়েলকে চরম পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি নেতারা। ইয়াহিয়া সারি আরও জানান, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবরোধ না তোলা পর্যন্ত হুথি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। হামলার আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ফিলিস্তিনের একাধিক শহরে সতর্কতার সাইরেন বেজে ওঠে। এর মধ্যে রয়েছে তেল আবিব, লিড, নেতানিয়া, হোলন, রামাত, হারসান, রায়ানা ও হারজেলিয়া। সতর্কতা সাইরেন এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। তবে ইসরায়েলের স্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে বলেছে, হুতি বিদ্রোহীরা সম্ভবত গাজায় যুদ্ধ এবং বন্দীদের মুক্তির লক্ষ্যে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেন গুরিয়ন বিমানবন্দর আর নিরাপদ নয়। এর পরিণতি কি হতে পারে তা আন্দাজ করা বিশেষজ্ঞদের জন্য কঠিন কিছু নয়। গণমাধ্যমটি আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এয়ার ইন্ডিয়া আবারও ইসরায়েলের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে। 19 জুনের আগে ফ্লাইট চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, যা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। হুতি বাহিনীকে একটি অনন্য ও দুর্ধর্ষ চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে চ্যানেল 12 বলেছে, হুতিদের কাছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতার কারণে তাদের পরাজিত করা কঠিন। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকেই পাল্টা হামলা করে আসছে হুতিরা। লোহিত সাগর নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক মার্কিন এবং ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আতঙ্ক তৈরি করে হুতিরা। সম্প্রতি হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী মার্কিন জাহাজকে এখন আর টার্গেট বানাচ্ছে না ইয়েমেনি বাহিনী। তবে ইসরায়েলের জাহাজ এখন লোহিত সাগর অতিক্রম করতে পারছে না। হুতিদের হুঙ্কার, গাজার বর্বরতা বন্ধ না হলে তাদের হামলাও থামবে না। চীন এবং রাশিয়ার তুলনায় হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছিয়ে থাকাটা বেশ ভাবিয়ে তুলেছে ডোনাল্ড ট্রাম্পকে। পেন্টাগন দৃঢ়ভাবে বলছে যে আমেরিকাকে চীনের সাথে এই সামরিক প্রযুক্তি ব্যবধান দূর করতে হবে এবং এই মুহূর্তে বেসরকারি খাতের সাথে সহযোগিতা করে নতুন হাইপারসনিক প্রযুক্তি বিকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা, রাশিয়া এবং চীন একটি হাইপারসনিক অস্ত্র প্রতিযোগিতায় আছে এবং প্রত্যেকেই প্রথম হতে চায়। হাইপারসনিক অস্ত্র শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতে চলতে সক্ষম, যা প্রতি ঘন্টায় প্রায় 3836 মাইল গতিতে আঘাত হানতে পারে। এই বৈশিষ্ট্যগুলি এই অস্ত্রকে বর্তমান অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে প্রতিহত করা অত্যন্ত কঠিন করে তুলেছে। মার্কিন মিসাইল ডিফেন্স এজেন্সি তাদের প্রথম হাইপারসনিক ফ্লাইট টেস্ট পর্যবেক্ষণ করার রিপোর্ট দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হাইপারসনিক গবেষণার জন্য তার বাজেট 6.9 বিলিয়নে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগও বাড়ছে।
চীন এবং রাশিয়া হাইপারসোনিক প্রযুক্তিতে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ তৈরি করেছে। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নভেম্বরে জাতীয় টেলিভিশন ঘোষণায় তার দেশের হাইপারসোনিক ওরেশনিক মিসাইলের ইউক্রেন আক্রমণে প্রথম ব্যবহারের বিষয়ে গর্ব প্রকাশ করেছিলেন। হাইপারসোনিক অস্ত্রের ক্ষেত্রে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ব্যবধান দূর করার জন্য স্টার্টআপ কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যাস্টেলিয়ন, ভেনাস এরোস্পেস, হারমিয়াস এবং স্ট্র্যাটোলঞ্চের মতো কোম্পানিগুলো উদ্ভাবনী প্রযুক্তি বিকাশ করছে, যা আমেরিকার প্রতিরক্ষা ক্ষমতাকে উন্নত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এগোলেও চ্যালেঞ্জ স্পষ্ট। এই স্টার্টআপগুলি প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবন এবং গতি আনার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতে সামরিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। যেহেতু বৈশ্বিক হাইপারসোনিক বাজার 2030 সালের মধ্যে $12 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, মার্কিন স্টার্টআপগুলি উচ্চ গতির মিসাইল তৈরির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তানের হুমকি ধামকি, অন্যদিকে টেস্ট ড্রাইভে চীনের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। ইতিহাসে ভারতের এমন করুণ পরিণতির ঘটনা খুব বেশি নেই। অন্যদিকে ভারত পাকিস্তান যুদ্ধের পর বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসাও বেশ রমরমা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে অস্ত্র বিক্রির চুক্তির পর হঠাৎ করেই অস্ত্রের বাজারের মধ্যমণি হয়ে উঠেছে চীনের চেংদু J-36 যুদ্ধবিমান। বেশ কয়েক মাস আগে চীন গোপনে টেস্ট ফ্লাইটের মাধ্যমে উন্মোচন করে তাদের ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান চেংদু J-36। কেউ বলছেন এটি চীনের সামরিক প্রযুক্তিতে এক যুগান্তকারী অগ্রগতি, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন আদৌ কি এটি বাস্তব যুদ্ধের উপযোগী নাকি কেবল উচ্চাকাঙ্ক্ষী প্রদর্শনী। J-36 এর সবচেয়ে আলোচিত দিক হলো এটি টেইললেস ডায়মন্ড আকৃতির ব্লেন্ডেড উইং বডি ডিজাইন। কোনো উল্লম্ব ফিন, টেইল বা স্টেবিলাইজার নেই, ফলে রাডারে ধরা পড়ার আশঙ্কা অনেক কম। দেখতে অনেকটা স্টেলথ বোম্বার ও ফাইটার জেটের মিশ্রণ, যা মার্কিন B-2 ও B-21 এর নকশার সঙ্গে তুলনা করা যায়। এই ধরনের ফ্লাইং উইং ডিজাইন বিমানের গতিশীলতা ও স্টেলথ ক্ষমতা বাড়ায়, তবে এর জন্য অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তি প্রয়োজন হয়। আরেকটি ব্যতিক্রমী দিক হলো J-36 এ রয়েছে 3টি শক্তিশালী ইঞ্জিন। সাধারণত যুদ্ধ বিমানে 2টি ইঞ্জিনের ব্যবহার দেখা যায়, সেখানে তৃতীয় ইঞ্জিনটি J-36 কে আরও দ্রুত ও উচ্চ গতিশীল করে তুলতে পারে। ধারণা করা হচ্ছে এতে WS-10 বা WS-15 ধরনের ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে, যা গতি এবং সুপার ক্রুজ সক্ষমতা দিতে পারে। তবে 3টি ইঞ্জিনের কারণে তাপ উৎপাদন বেড়ে যায়, যা স্টেলথ সক্ষমতায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যদিও ডিজাইনাররা ডোরসাল এক্সজস্ট ও রাডার শোষক উপকরণ দিয়ে এই সমস্যা কমানোর চেষ্টা করেছেন। বিমানটিতে বিপুল পরিমাণ অস্ত্রবাহী ব্যবস্থা রয়েছে, যাতে স্টেলথ বজায় রেখেই ভারী বোমা ও দূরপাল্লার মিসাইল বহন করা সম্ভব। ধারণা করা হচ্ছে এতে PL-17 এয়ার টু এয়ার মিসাইল, YJ-12 অ্যান্টিশিপ মিসাইল এবং বিভিন্ন স্মার্ট বোমা বহন করা যাবে। ফলে এটি শুধু আকাশযুদ্ধ নয়, বরং গভীর লক্ষ্যবস্তুতে হামলা চালাতেও সক্ষম। অর্থাৎ একসাথে বোম্বার ও ফাইটার জেটের বৈশিষ্ট্য মিশে গেছে এতে। বিশ্বের অন্যান্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের F-47 NGAD বা লকহিড মার্টিনের উন্নয়নাধীন সিস্টেম অফ সিস্টেমস প্ল্যাটফর্মে মূল ফোকাস দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন উইংম্যান, হাইপারসনিক অস্ত্র ও তথ্য নেটওয়ার্কিংয়ে। চীনের সামরিক বিশ্লেষকরা মনে করছেন J-36 দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী সহ দূরবর্তী অঞ্চলে PLA এর আধিপত্য বাড়াতে পারে। এর দীর্ঘ অপারেশনাল রেঞ্জ ও ভারী অস্ত্রবহন ক্ষমতা চীনের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কৌশলে নতুন মাত্রা যোগ করবে। তবে বিশেষজ্ঞদের মতে 2030-এর আগে এই প্ল্যাটফর্মের পূর্ণাঙ্গ উৎপাদন ও অপারেশনাল মোতায়েন সম্ভব নয়। বিশ্বের সামরিক বিশ্লেষকরা J-36কে ভবিষ্যতের যুদ্ধবিমানের ধারণায় এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। অনেকে মনে করেন এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত সম্ভাবনাময় হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণের জন্য আরও সময় ও পরীক্ষা প্রয়োজন। মার্কিন ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা J-36 এর অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের ষষ্ঠ প্রজন্মের প্ল্যাটফর্মের উন্নয়নে গতি বাড়াচ্ছে। J-36 ভবিষ্যতের যুদ্ধবিমানের ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীন দেখাতে চাইছে একটি প্ল্যাটফর্মে বোম্বার, স্টেলথ ও ফাইটার ক্ষমতা একত্রে আনা সম্ভব। তবে প্রযুক্তি আর বাস্তবতার ফারাকটাই ঠিক করবে J-36 ইতিহাস গড়বে নাকি হারিয়ে যাবে পরীক্ষার খাতায়।
ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। সোমবার এক যৌথ বিবৃতিতে এই তিন দেশের শীর্ষ নেতারা জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবাহ স্বাভাবিক না করে, তাহলে তারা কঠোর পদক্ষেপ এমনকি নিষেধাজ্ঞা আরোপে বাধ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় চলমান মানবিক সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, অবরোধ ও সহায়তা বন্ধের কারণে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত ঘনীভূত হয়েছে। মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিন দেশের নেতারা বলেছেন, ইসরায়েল সরকারের এই মানবিক সহায়তা অস্বীকার আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি সীমিত সংখ্যক ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা সম্পূর্ণ অপর্যাপ্ত এবং বাস্তব পরিস্থিতির তুলনায় সমুদ্রের ফোঁটা মাত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন এবং নতুন সামরিক অভিযান শুরু করেছেন। তার দাবি, এটি হামাসকে পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা এবং গাজা উপত্যকার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি। তবে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতে এই অভিযান সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অতিরঞ্জিত এবং আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। তারা স্পষ্ট করে জানিয়েছেন, আমরা নীরব থাকব না। ইসরায়েল যদি এই কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে নিষেধাজ্ঞা সহ আরও কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। বিশেষ করে পশ্চিম তীরের নতুন বসতি সম্প্রসারণের বিরুদ্ধেও তারা কড়া অবস্থান নিয়েছেন এবং বলেছে, এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি মন্ত্রিসভার কিছু সদস্যের বক্তব্য, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ তীব্রভাবে নিন্দা জানিয়েছেন এই তিন দেশের নেতারা। তারা আরও বলেছেন, আমরা সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছি, কিন্তু বর্তমান সামরিক অভিযান সম্পূর্ণভাবে অনুপাতহীন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তিরও দাবি জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হুমকিকে হামাসের জন্য পুরস্কার বলে অভিহিত করেছেন। তার বক্তব্য, লন্ডন, প্যারিস ও অটোয়ার নেতারা আমাদের উপর চাপ সৃষ্টি করে আসলে হামাসকে আরও উস্কে দিচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অভিযান চলবে এবং ইসরায়েল আত্মরক্ষার অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। তিন দেশের যৌথ বিবৃতিতে কঠোর পদক্ষেপ বলতে মূলত লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়টিও ইঙ্গিত করা হয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে আলোচনা শুরু করেছে, যা ইসরায়েলের জন্য কূটনৈতিকভাবে বড় চাপ হয়ে উঠতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির প্রচেষ্টা চললেও এই নতুন কূটনৈতিক চাপ গাজা সংকটের সমাধানের নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্বের এই তিনটি দেশের এমন কঠোর অবস্থান ইসরায়েলের ওপর নজিরবিহীন কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই দেশগুলো এখন মানবিক সংকট ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে। বিশ্লেষকরা আরও মনে করছেন, এই চাপের ফলে ইসরায়েল আন্তর্জাতিক পরিসরে আরও একঘরে হয়ে পড়তে পারে এবং গাজা সংকটের দ্রুত সমাধানে বাধ্য হতে পারে। গাজা সংকটে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার কঠোর হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপ সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, গাজা পরিস্থিতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। অল্প কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেল পুরো চিত্র। ইসরায়েলে এখন প্রতিদিনই বাড়ছে হুতিদের হামলার তীব্রতা, আর সেই সাথে গুড়িয়ে যাচ্ছে নেতানিয়াহুর দম্ভ। আর এখন দিনক্ষণ দিয়ে, অর্থাৎ আগেই সতর্ক করে হামলা চালাচ্ছে ইয়েমেনি গোষ্ঠী। আর হুতিদের এই ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে এবার বন্ধ হয়ে গেল দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন।
আবারও সাইরেনের বিকট শব্দ। মিসাইল আতঙ্কে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। আর জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের জন্য মুহূর্তেই শুরু হয় ইসরায়েলিদের ছোটাছুটি। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই আতঙ্ক যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ইসরায়েলিদের। তৃতীয় দিনের মতো হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। হুমকির মুখে রাজধানী তেল আবিব, আশদোদ, রামালা সহ অন্তত 10টি বড় শহর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও প্রতিটি হামলার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। চুপিসারে নয়, বরং বলে বলে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। সোমবার আবারও বেন গুরিয়ন বিমানবন্দরকে টার্গেট করে হুতিরা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন-2 নামের 2টি হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করে। এর আগে বিমানবন্দরটি খালি করার নির্দেশ দেয় গোষ্ঠীটি। এছাড়াও আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাকে সতর্ক করেছে ইয়েমেন। এদিকে আন্তর্জাতিক সব ফ্লাইটকে আপাতত বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলো। ইয়েমেনের এক সিনিয়র কর্মকর্তা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে জানিয়েছে, দয়া করে তেল আবিবের প্রধান বিমানবন্দর পরিহার করুন, কারণ হুতিদের প্রধান টার্গেট এই বিমানবন্দর। এমনটাই দাবি লেবাননের আল মায়াদিন নিউজ নেটওয়ার্কের। ইয়েমেনের ওই সিনিয়র কর্মকর্তা জানান, ইসরায়েলের বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালু করার পূর্বে সংস্থাগুলোর উচিত তাদের গন্তব্য পরিবর্তন করা। তাদের উচিত হবে ইয়েমেনি সেনাবাহিনীর সতর্কতা মনোযোগ সহকারে শোনা। ইয়েমেনি সামরিক বাহিনী কেবল বেন গুরিয়ন বিমানবন্দর নয়, ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের উপর আকাশপথে অবরোধ আরোপ করতে বদ্ধপরিকর। বেন গুরিয়ন ও ইসরায়েলি অন্যান্য স্থাপনার দিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ক্রমবর্ধমান গতিতে চলছে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বারবার টার্গেট হওয়ায় চরম নিরাপত্তা হুমকিতে পড়েছে বিমান চলাচল। একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ রয়েছে অনেকের বিদেশ যাত্রা। বিমানবন্দর জুড়ে চলছে চেকপোস্ট, রাডার সতর্কতা এবং সেনাবাহিনীর অবস্থান। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি চলমান থাকলে আন্তর্জাতিক আকাশসীমায় ইসরায়েল একটি ঝুঁকিপূর্ণ জোন হিসেবে তালিকাভুক্ত হতে পারে। এর প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, এমনকি ফ্লাইট ইন্স্যুরেন্স সেক্টরেও। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ, উত্তর সীমান্তে হিজবুল্লাহর গোলা, আর এখন দক্ষিণ থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র, সব দিক থেকেই চাপে রয়েছে ইসরায়েল। জনগণ বাংকারে আশ্রয় নিচ্ছে, স্কুল কলেজে ছুটি, রাস্তাঘাটে সেনা পাহারা, সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অবসাদ আর আতঙ্ক। ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে আকাশপথে অবরোধ আরোপের হুমকি স্পষ্টই ইসরায়েলের উপর চাপ বাড়ানোর একটি নতুন কৌশল। গাজায় যুদ্ধ ময়দান থেকে ছড়িয়ে পড়া এই সংঘাত এখন ছুঁয়ে ফেলেছে কূটনীতি, অর্থনীতি এবং বিশ্ব আকাশ নিরাপত্তা। এই সংকটের শান্তি না এলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্য এবং আশপাশের আকাশসীমাও দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। হুতিদের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই চ্যালেঞ্জ করেনি, এর ফলে গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে সামনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্য সফরের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, নেতানিয়াহুর সঙ্গে আপাতত তার সব ধরনের যোগাযোগ বন্ধ। ব্যাস এতটুকুই কেবল ইঙ্গিত। মধ্যপ্রাচ্য ট্রাম্পের মনোভাবকে আমলে দিয়ে নতুন ছক কষতে শুরু করলো। নতুন এই ছকের প্রতিটি স্তরেই ট্রাম্প পা দিয়েছেন, আর তাতেই বদলে গেছে গোটা চিত্র। মধ্যপ্রাচ্যের এই ছকে নেতৃত্ব দিয়েছে ইরান, কারণ ইসরায়েলকে দমাতে প্রথম দরকার ছিল ট্রাম্পকে পুরোপুরি সরিয়ে আনা। সেটা বাণিজ্য যুদ্ধের কৌশলে ধনী দেশ হিসেবে সৌদি আরব, কাতার আর আরব আমিরাতে পুরোপুরি সফল হয়েছে।
অসীম এক সাগরে যেন হাবুডুবু খাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কোনো কুল কিনারাও আপাতত চোখে পড়ছে না। এই প্রচণ্ড স্রোতের সমুদ্র থেকে তাকে বাঁচানোর জন্য যে খড়কুটো ছিল তাও হঠাৎ উধাও। নেতানিয়াহু এখন এমন এক সাগরে হাবুডুবু খাচ্ছে যেটা তারই তৈরি। ফিলিস্তিনি অসহায় মানুষদের রক্তের সাগরেটি পরিণতির ভয়াবহতা নিজেই উপভোগ করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এতদিন তাকে সমর্থন দিলেও ডোনাল্ড ট্রাম্পের নৌকায় এখন আর জায়গা নেই নেতানিয়াহুর। চতুর্মুখী বিপদ যেন আঁকড়ে ধরেছে এই কসাইকে, তার পতন যেন ঘনিয়ে এসেছে, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের মুখ থেকে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। আর সফর শেষে কেবল ট্রাম্পই নয়, পশ্চিমা বিশ্বও ইসরায়েলের পাশ থেকে এক এক করে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের কাছে যে মার্কিন স্বার্থের উপর অন্য কিছুই নেই তারই প্রমাণ মিলছে বারবার। আর সেই মার্কিন স্বার্থের জন্য ট্রাম্প এবার বিসর্জন দিলেন পরম বন্ধুকেও। পাকিস্তানের সাথে যুদ্ধের সময়ও প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিয়েছিলেন ট্রাম্প। এবার নেতানিয়াহুর বেলায়ও ট্রাম্পের এই নীতির দেখা মিলল। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা মেনে ইসলামী দেশগুলোকে কাছে টেনে নিলেন ট্রাম্প। রিয়াদে সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকে বেনিয়ামিন নেতানিয়াহুর একাকিত্বের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। এই আল সারা একবার ইসরায়েলকে নতুন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছিল। তখন ট্রাম্প ইসরায়েলের মিত্র হিসেবে আহমেদ আল সারার মন্তব্যকে ভালোভাবে নেয়নি। এবার মার্কিন স্বার্থে সেই সারার মধ্যেই নতুন সম্ভাবনা দেখতে পেলেন ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্বের সামনে সারাকে প্রকৃত নেতা আখ্যা দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু একসময় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আজ সেই ট্রাম্পই সিরিয়ার এমন একজন নেতাকে ভবিষ্যতের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন যিনি একসময় ইসরায়েলকে সন্ত্রাসী বলেছিলেন। এটি কেবল রাজনৈতিক বার্তাই নয়, বরং ইসরায়েলের ভবিষ্যৎ মিত্রদের মানসিকতা যে পাল্টে যাচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত। তুরস্ক, কাতার ও ইরান ইতোমধ্যেই ইসরায়েলের বিরোধিতা করছে। তার মধ্যেই সৌদি আরব ও মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বড় এক ধাক্কা দিল নেতানিয়াহুকে। হোয়াইট হাউস যে নেতানিয়াহুর প্রতি বিরক্ত তার প্রতিফলন দেখা যাচ্ছে নিয়মিতই। গাজায় যুদ্ধবিরতিতে অনীহা এবং ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার বিরোধিতা করে ওয়াশিংটনের সাথে দূরত্ব বেড়েছে তেল আবিবের। নিজের নির্বাচনী প্রচারণায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। ট্রাম্প জয়ী হওয়ার পর নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সাড়া না দিয়ে বরং যুদ্ধ তৎপরতা আরও বাড়িয়েছে। নেতানিয়াহুর এই গোয়ার্তমি স্বভাবকে ভালোভাবে নেননি ট্রাম্প। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় দিন দিন একাঘরে হয়ে পড়ছে ইসরায়েল। একে তো যুদ্ধক্ষেত্রে তার উপর চাপ বাড়ছে, হুতিরা হামলার তীব্রতা বাড়িয়েছে, হামাসও ছেড়ে কথা বলছে না। অন্যদিকে মুসলিম দেশগুলোর নতুন জোটের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে ইসরায়েলের। এই সংকট কেবল যুদ্ধক্ষেত্রের নয়, এটি এখন কূটনীতি, অর্থনীতি ও জনমতের সংঘাতও তৈরি করছে।